ঐতিহাসিক ৭ নভেম্বর আজ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের ঘটনা বহুল দিন। গণতন্ত্র ধ্বংসে আবারও চক্রান্ত চলছে বললেন মির্জা ফখরুল। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো। স্বৈরাচার বিতাড়িত করা তরুণরাই বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে মন্তব্য জামায়াত আমির। আগামী নির্বাচনে আরেকটি মিরাকল হতে পারে বললেন ডাক্তার তাহের। জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট রাখা যাবে না বললেন নাহিদ ইসলাম। বাস্তবায়নের আদেশ দিতে হবে প্রধান উপদেষ্টাকেই। আগামী সপ্তাহে দলগুলোর সাথে সংলাপে বসতে চায় ইসি। আলোচনা হবে আরপিও সহ বেশ কিছু বিষয়ে। বিরোধপূর্ণ ইস্যু পুনর্বিবেচনার আশ্বাস ইসি সচিবের। গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়ালগ মত বিনিময়টা শুরু করব। চট্টগ্রামে বায়েজিদ ও রাউজানে গোলাগুলি ও হতাহতের ঘটনায় ৬ জন গ্রেফতার। সরওয়ার হত্যার ঘটনায় পরিবারের মামলা। ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা ব্যাপক হারে বাড়িয়েছে চীন। ১৩৬-এর মধ্যে ৬০% বেশি সামরিক স্থাপনার সক্ষমতা বাড়ানো হয়েছে বলছে সিএনএন। গণতন্ত্র ধ্বংস করতে আবারও চক্রান্ত চলছে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, ভোট ও বিচারের অধিকার নিশ্চিত করতে হবে। সকালে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে একথা বলেন বিএনপি মহাসচিব। তুলে ধরেন বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য। তিনি বলেন, দেশে জিয়াউর রহমানই প্রথম রাজনৈতিক ব্যবস্থা সহ বহু বিষয়ে আমূল সংস্কার আনেন। মিছিলের স্লোগানে জিয়া জিয়া উচ্চারণ। শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল। ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি। ১৯৭৫-এ যেদিন সেনানিবাসে বন্দী তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে মুক্ত করে সিপাহী জনতা, যে মুক্তির পর জিয়া হয়ে ওঠেন একজন রাষ্ট্রনায়ক। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে তাই সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের এই উপস্থিতি। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করেন দেশের এক কিংবদন্তিকে। অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা জানান মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। দোয়া ও মোনাজাত শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বলেন, ৭৫-এর ৭ নভেম্বর আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে দেয় সিপাহী জনতা। রাষ্ট্র পরিচালনার মাত্র ৪ বছর মধ্যে তিনি বাংলাদেশে একদিকে রাষ্ট্র ব্যবস্থার রাজনৈতিক ব্যবস্থা, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন এবং একদলীয় বাকশাল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসেন। হরজন্মা মহাপুরুষ, তিনি বাংলাদেশের অগ্রগতির মূল ভিত্তি রচনা করে দিয়েছিলেন। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ ইস্যুতে ঐকমত্য হওয়া বিষয়গুলোর আইনানুগ বাস্তবায়ন চায় বিএনপি। যথাসময়ে নির্বাচন আয়োজনে কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি সেই আহ্বান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। গণঅভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো, বিচারের অধিকারকে নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে, বিএনপি এগিয়ে যাবে, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাব। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারা দেশে নানান কর্মসূচি পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। ৭ নভেম্বরের সেই পটভূমিতে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতা নয় বরং গুরুত্ব দিয়েছিলেন সেনাবাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনগণের আস্থা অর্জন এবং সে সঙ্গে গোটা রাষ্ট্রের স্থিতিশীলতা আনার বিষয়ে। এরপর ঘটনাচক্রে, ঘটনার প্রবাহে জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসেন, বিএনপি প্রতিষ্ঠা করেন, নানান সংস্কারমূলক কর্মসূচি হাতে নিয়ে উন্নয়ন আর উৎপাদনের রাজনীতি করেন, যে রাজনীতি তাকে এই সময়ে এসেও ভীষণ রকম প্রাসঙ্গিক করে রেখেছে। বিএনপি তাই আগামী দিনের পথ চলা জিয়াউর রহমানকে সামনে রেখেই করতে চায় ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালির আয়োজন করেছে বিএনপি। বিকাল ৩টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হবে। নয়াপল্টন থেকে শুরু হয়ে মালিবাগ বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে শেষ হবে। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে, সেখানে বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টন এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে, স্লোগানে মুখরিত হয় পরিবেশ। র্যালিতে অংশ নিতে ঢাকার বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছেন নয়াপল্টনে। বিএনপি বলছে, এই কর্মসূচির উদ্দেশ্য গণতন্ত্র পুনরুদ্ধার এবং সংহতির ডাক আরও জোরদার করে জনগণের কাছে তুলে ধরা। দর্শক, আমরা নয়াপল্টনে যেতে চাই। আমার সহকর্মী আরেফিন শাকিল আছেন সেখানে, তিনি আপডেট রাখছেন র্যালির। শাকিল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। র্যালির শুরুর যে প্রস্তুতি সেটি সম্পর্কে জানতে চাই, এবং র্যালি শুরু হওয়ার আগে সিনিয়র নেতাদের তো বক্তব্য রাখার কথা রয়েছে, সব মিলিয়ে আপডেটটা জানতে চাই। মূলত এখন প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। মূলত নেতাকর্মীরা যেহেতু জুমার নামাজ শেষ, ফলে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন জড়ো হতে শুরু করেছেন। চারপাশে শুধু মিছিলের স্লোগান এবং সেখানে ধানের শীষের স্লোগানটাই বেশি মূলত প্রাধান্য পাচ্ছে, যেহেতু বিএনপি নির্বাচনী একেবারেই মোটে ঢুকে পড়েছেন। ফলে তারা যে তাদের যে প্রার্থীরা ঘোষণা করেছেন সেই প্রার্থীর সমর্থকরা আসছেন, সেখানে এসে ধানের শীষের স্লোগান দিচ্ছেন। সব জায়গায় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক, সেই সড়ক এরই মধ্যে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতির কারণে একেবারেই যান চলাচলের জন্য বন্ধ হয়ে গেছে। নেতাকর্মীদের চাপ সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে এবং তারা ধারণা করা হচ্ছে ৩টা নাগাদ মূলত সমাবেশের সংক্ষিপ্ত যে সমাবেশ, সেই সমাবেশের কার্যক্রম শুরু হবে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন। এবং স্বাভাবিকভাবে এই সমাবেশে নির্বাচনের পাশাপাশি আপনি জানেন যে জামাত জোটের যে কর্মসূচি এবং জুলাই সনদ নিয়ে তারা যেই এবং পিয়ার নিয়ে তারা যেই ধরনের আন্দোলন নামছেন, সেই বিষয় নিয়ে নিঃসন্দেহে তারা কথা বলবেন। এবং গতকাল জামাতের পক্ষ থেকে বিএনপি মহাসচিবকে ফোন করা হয়েছিল আলোচনায় বসার জন্য। সেসব বিষয় নিয়ে বিএনপি নেতারা হয়তো খোলামেলাভাবে বক্তব্য দিবেন এবং দলের নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দিবেন। আগামী নির্বাচনটা কতটা কঠিন হতে যাচ্ছে বিএনপির জন্য, সেই কঠিন বাস্তবতাকে সামনে রেখে যে কী কৌশল নেওয়া যায়, কীভাবে ধানের শীষকে জয়ী করা যায়, কীভাবে ঐক্যবদ্ধ থাকা যায়, সেই দিক নির্দেশনা নিঃসন্দেহে দিবেন। এবং ঢাকার জেলার মোট 20টি আসন থেকে বিএনপির যারা মনোনয়ন পেয়েছেন, যেসব আসন ফাঁকা রয়েছে এবং সে সঙ্গে মূলত যে মনোনয়ন প্রত্যাশী যারা ছিলেন তাদের পক্ষ থেকে কিন্তু আজকের এই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হওয়ার কথা রয়েছে। আপনাকে যদি আরেকবারে একটু ছবি দেখাতে চাই, এরই মধ্যে নয়াপল্টন বিএনপির যে কার্যালয়ের ঠিক ডান পাশে, অর্থাৎ ফকিরপুল মোড় থেকে কিন্তু বড় বড় মিছিল নিয়ে কিন্তু নেতাকর্মীরা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনের অভিমুখে তারা আসতে শুরু করেছেন এবং খুব স্বাভাবিকভাবে প্রত্যেকের স্লোগানে কিন্তু ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং তারেক রহমানের বাংলাদেশের আগমন উপলক্ষে সেই স্লোগান দেওয়া হচ্ছে। এবং সেই সঙ্গে সবার মধ্যে ধানের শীষের ধান নিয়ে তারা মূলত এই আজকের শোভাযাত্রা অংশ নিচ্ছেন। এবং যেটা বলছিলাম যে ঢাকা শহরের প্রত্যেকটি আসন থেকে যারা মনোনয়ন পেয়েছেন, যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন কিংবা যেসব আসনে এখনও ফাঁকা রয়েছে, প্রত্যেক আসন থেকেই মূলত বিএনপির নেতাকর্মীরা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নেবেন। এবং ঢাকার বাহিরের বিশেষ করে গাজীপুর, সেই সঙ্গে নারায়ণগঞ্জ, নরসিংদীর যে জেলাগুলো রয়েছে, যে থানাগুলো রয়েছে বা যে সংসদীয় আসনগুলো রয়েছে, সেখান থেকেও কিন্তু অনেকে আসবেন। এবং আজকের এই সমাবেশে কিন্তু সংক্ষিপ্ত আয়োজন রাখা হয়েছে দলের সিনিয়র নেতৃবৃন্দের জন্য। এবং সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আমরা যতদূর কথা বলেছি, তারা 3টা নাগাদে আসবেন। 3টা নাগাদ থেকে 3:30 নাগাদ আজকের এই বৈঠক, আজকের এই সমাবেশের কার্যক্রম চলবে। এরপরেই তারা এই সমাবেশ এখান থেকে শোভাযাত্রা শুরু করবেন এবং শোভাযাত্রা থেকে তারা কাকরাইল হয়ে, মালিবাগ হয়ে, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে মোড়ে গিয়ে শেষ হবে। এরই মধ্যে কিন্তু পুরান ঢাকা থেকে অনেকে ঘোড়ার গাড়ি নিয়ে এসেছেন আজকের শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য। সব মিলিয়ে শ্বাস রব যেমন রয়েছে, তেমনি নির্বাচনী আমেজে আজকের এই শোভাযাত্রা অনেকটাই প্রাধান্য পাচ্ছে। ছোঁয়া। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা আর অস্থিরতা দূর করার দিন ঐতিহাসিক 7 নভেম্বর। জাতীয় রাজনীতির মঞ্চে আবির্ভূত হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। ঘটনা প্রবাহে সেনা কর্মকর্তা থেকে রাষ্ট্র নায়ক হয়ে ওঠেন তিনি। ৭৫-এর উত্তাল সময়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াকে গৃহবন্দী করার মধ্য দিয়ে হুমকির মুখে পড়ে দেশের স্থিতিশীলতা। ৭৫-এর উত্তাল সময়ে তৎকালীন সেনাপ্রধান জিয়াকে গৃহবন্দী করার মধ্য দিয়ে হুমকির মুখে পড়ে দেশের স্থিতিশীলতা। অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে টালমাটাল ক্ষণে সিপাহী জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লব, সম্ভাবনার নতুন আলো জ্বলে ওঠে বাংলাদেশের বুকে, যে দিনটিকে বিএনপি পালন করে বিপ্লব ও সংহতি দিবস হিসেবে।
5 আগস্ট 2024। কারো ভাষায় অভ্যুত্থান, কারো মতে বিপ্লব। আন্দোলনের সূচনা হয়েছিল পতিত সরকারের বৈষম্য আর ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে। হত্যা নির্যাতনের মাঝে সেনাবাহিনীর ভূমিকার দিকে তাকিয়ে গোটা দেশ হতাশ হননি মুক্তিকামীরা। বিনা ঘোষণায় যেন বলা হয়ে যায় দেশ আর মানবতার প্রতি সংহতি। অনেকটা একই রকম প্রেক্ষাপটে উল্টো ঘটনা ঘটেছিল 1975-এর নভেম্বরে, যেদিন সেনাবাহিনীর প্রতি সংহতি জানিয়েছিল সাধারণ জনগণ। 7 নভেম্বর 1975 সেনানিবাসে গৃহবন্দী সেনাপ্রধান জিয়াউর রহমান। গোটা বাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে নিজেকে সেনাপ্রধান ঘোষণা করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। এর আগে 15 আগস্ট নির্মমভাবে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে। 3 নভেম্বর কেন্দ্রীয় কারাগারে খুন হন জাতীয় 4 নেতা। 7 নভেম্বর পূর্ববর্তী সেই সময়ে দেশজুড়ে বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি, বাকশাল আর দুর্ভিক্ষের ক্ষোভ জনমনে। জিয়াউর রহমান সেনাপ্রধান হওয়ার আগেই সারা দেশে পরিচিত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করা মেজর জিয়া হিসেবে। তাকে মুক্ত করা এবং স্বাধীনতার সার্বভৌমত্বের সুরক্ষায় এগিয়ে আসেন সাধারণ সিপাহী আর দেশপ্রেমিক সেনা কর্মকর্তারা। অকুতভয় সেই সেনা সদস্যদের প্রতি সংহতি জানিয়ে সাধারণ মানুষ নেমে আসে রাজপথে। ঘটনাবলী যদিও ক্যান্টনমেন্টের 4 দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু জাতীয় রাজনীতিতে এটি পরবর্তীকালে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই সময় সৈনিকদের মধ্যে যে বিদ্রোহ, এটি দমন করার মতো ব্যক্তিত্ব জিয়াউর রহমান ছাড়া আর কারো ছিল না, যার জন্য আজও বাংলাদেশ সেনাবাহিনী একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে রয়েছে। বিপ্লবের স্ফুলিঙ্গে জিয়া হয়ে ওঠেন মহানায়ক। কর্নেল তাহেরের পথে না হেঁটে সতর্ক ছিলেন জনগণের ভরসায়। শুরুতেই চেয়েছেন সেনাবাহিনীর শৃঙ্খলা আর জনগণের আস্থা অর্জন। নানা ধরনের দুর্বল চিত্ত হটকারী অফিসারদের হাত থেকে সেনাবাহিনীকে রক্ষা করেন, দেশকে রক্ষা করেন। যখন সৈনিকেরা ট্রাক নিয়ে শহরে পরিভ্রমণ করেন, জেনারেল জিয়া জিন্দাবাদ বলেন, এগুলো দেখে সাধারণ মানুষও এই প্রভাবান্বিত হয়। 7 নভেম্বরের পরিবর্তনের পর জাতি নূতন দিক নির্দেশনা পায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসেন এবং তিনি একদলীয় শাসনের পরিবর্তে বহুদলীয় শাসন প্রবর্তন করেন। আরও বহু সংস্কার হয় এবং আমরা বাংলাদেশ নূতন পথে হাঁটতে থাকি। 1975-এর 7 নভেম্বরের 2 সপ্তাহের মধ্যেই জিয়াউর রহমান উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন। তিনি রাষ্ট্রপতি হওয়া, সেনাবাহিনী প্রধান হওয়া, এগুলোর জন্য নিজে কোনো চেষ্টা করেননি। ভাগ্য তাকে এখানে নিয়ে এসছে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে যে তরুণরা ভূমিকা রেখেছে তারাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, স্বৈরাচারকে বিতাড়িত করে তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াত আমির। একই অনুষ্ঠানে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী জাতীয় নির্বাচনে দেশে আর একটি মিরাকল হতে পারে। বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন ডালের ঘনত্ব বেড়ে গেছে, টর্চার সেলও বন্ধ হয়ে গেছে। অনুষ্ঠানে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না। এ সময় ডাকসুর ভিপি হুঁশিয়ারি দিয়ে বলেন, সংস্কার প্রস্তাবে ভেটো দিলে তাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকেও খারাপ হবে। আমি সবসময় তারুণ্যের বিকাশের পথে, আমি তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। এই তরুণরা আগামী বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মধ্যে। যে আমাদের সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেই সংস্কার প্রস্তাবনা বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টিগুলো তারা বিরোধিতা করছে। আমরা হুঁশিয়ার করতে চাই, আপনারা যদি সাবধান না হন, আপনারা যদি সেই ওল্ড ফ্যাশন পলিটিক্স করতে চান, তাহলে আপনাদের পরিণতি খুব খারাপ হবে।
জুলাই সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকা যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন করে প্রধান উপদেষ্টাকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে অংশীদারদের আগামী জাতীয় সংসদে থাকা উচিত বলে মনে করেন তিনি। বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ হবে। তাই পরিবর্তন না হলে তরুণরা প্রয়োজনে আবারও রাস্তায় নামবে। আমরা বলেছি যে জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। জনগণ যদি বলে সেগুলাই বাস্তবায়িত হবে। সেই সকল বিবেচনায় আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব। যারা এখনো নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে, তারা স্বৈরাচারের দোসর। আর এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, বর্তমান সরকারই নির্বাচনী সরকার হিসেবে কাজ করবে, আর মধ্য ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, যা ঠেকানোর সাধ্য কারণ নেই। রাজনৈতিক দলগুলো প্রার্থী বাছাই থেকে শুরু করে এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি নাই। যারা বিভ্রান্ত করছেন তারা আপনি খুঁজে দেখবেন যে তারা হচ্ছেন এই পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। হয়তোবা তার কাছ থেকে পূর্বাচলের প্লট পেয়েছেন, নতুবা তার কাছ থেকে কোনোভাবে কোনো মনিটারি বেনিফিট পেয়েছেন। আচরণ বিধিমালার গেজেট প্রকাশের পর আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসতে পারে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, আরপিও, নির্বাচনী আচরণ বিধিমালা ও পরিবেশ নিয়ে দলগুলোর সাথে আলোচনা হবে, জানিয়েছেন সচিব আক্তার আহমেদ। বলেন, রাজনৈতিক দল, সরকার, প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে ও সময় উপযোগী হলে আরপিও সংশোধন পুনর্বিবেচনা করতে পারে নির্বাচন কমিশন। ভোটের আগে আরপিও সংশোধনের উদাহরণ দেখিয়েছে প্রায় সব নির্বাচন কমিশন। এবার বেশ কিছু ধারায় পরিবর্তনের সুপারিশ করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। সে আলোকে জোট হলেও নিজস্ব প্রতীকে ভোট এবং ভোট বন্ধ করার ক্ষমতা সহ বেশ কিছু ধারায় পরিবর্তন আনে ইসি। এরপরই জোটের প্রতীক, জামানত, নির্বাচনী ব্যয় নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। এসব মতবিরোধের মধ্যেই আরপিওর অধ্যাদেশ জারি করেছে সরকার। দলগুলোর সাথে এতদিন আলোচনা না করলেও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনায় রেখে সংশোধন করা হয়েছে, জানান সচিব। আগামী সপ্তাহে শুরু হতে পারে দলগুলোর সাথে সংলাপ। আইন ও বিধি, নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা, সুষ্ঠু নির্বাচন আয়োজনে দলগুলোর পরামর্শ চাওয়া হবে। কমিশন নিজের মতন করে করেছে, এটা যেমন আংশিক সত্যি। আর সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো সেটা কিন্তু কম গুরুত্বপূর্ণ না, এবং আমরা সেটা বিবেচনা রেখেই করেছে। আচরণবিধিটা পাইনি, আগামী রোববার নাগাদ যদি আমরা পেয়ে যাই, গেজেটটা পেলে একটা দিনের সময়ের ব্যবধানে আমরা আপনার ডায়ালগ মত বিনিময়টা শুরু করব। ইসি সচিব জানান, যেসব বিষয়ে আপত্তি বা মতবিরোধ আছে দলগুলোর সাথে আলোচনার পর কমিশন মনে করলে সেগুলোর পুনর্বিবেচনার সুযোগ আছে। পরিবর্তন একটা চলমান প্রক্রিয়া, কাজে আমি যদি বলি যে আর পরিবর্তন হবে না, এটাও যেমন ভুল হবে, আবার যদি বলি আমরা কালকেই পরিবর্তন করব, এটাও আবার ভুল হবে। কাজে পরিবর্তনটা সময়ের জন্য যেটা উপযোগী হবে সে অনুযায়ী পরিবর্তন হবে। প্রশাসনিক ব্যবস্থার সাথে নির্বাচন কমিশনের একটা বিষয় আছে, রাজনৈতিক দলগুলোর বিষয় আছে, সরকারের একটা সংশ্লেষ আছে। আর এটা সংশোধনের জন্য অপেক্ষায় ছিলাম, এটা এসছে। আমরা এখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করব, দেখি তারা কি বলেন। রোববারের মধ্যে আচরণ বিধিমালারও গেজেট প্রকাশ হতে পারে, জানান ইসি সচিব। ভিন্ন মতটা সবসময় আপনার প্রতিযোগিতামূলক না, বরং পরিপূরক হিসেবেই কাজ করে বলে মনে করি।
লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। সকালে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিনু। সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এই দিনে সৈনিক জনতা ঐক্যবদ্ধভাবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলনে নেমেছিলেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতারা। জয়পুরহাটে সকালে বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। এ সময় জয়পুরহাট ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা, সাবেক হুইপ আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া দিনটি উপলক্ষে র্যালি সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন রয়েছে। নওগাঁর নিয়ামতপুরে সকালে র্যালি বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভাও। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের নভেম্বরের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তার আদর্শকে ধারণ করতে হবে নেতাকর্মীদের। এছাড়া ভোলা, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি। চট্টগ্রামের বায়েজিতে সরওয়ার বাবলা হত্যা ও প্রতিবন্ধী অটোরিকশা চালক ইদ্রিস গুলিবিদ্ধ সহ রাউজানে গোলাগুলির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব ৭। এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। বলেন, ৩টি পৃথক ঘটনায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সরওয়ার হত্যাকাণ্ডে জড়িত ২ জন, রাউজানে গোলাগুলির ঘটনায় ৩ জন এবং পরদিন আবারও বায়েজিদে অটোরিকশা চালকের ওপর গুলিবর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় বায়েজিদ বোস্তামির চালিতাতলী খন্দকার পাড়ায় চট্টগ্রাম ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সরওয়ার বাবলা। এ সময় এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হন। ২৪ ঘণ্টা না পেরোতেই বায়েজিদ এলাকায় আবারও গোলাগুলিতে আহত হন অটোরিকশা চালক মোহাম্মদ ইদ্রিস। এছাড়া বুধবার রাতে রাউজানের বাগওয়ান ইউনিয়নের চৌধুরীপাড়ায় দুর্বৃত্তের গুলিতে আহত হন ৫ জন। এদিকে বায়েজিদে বিএনপি প্রার্থীর গণসংযোগে গুলিবর্ষণের ঘটনায় ৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন নিহত সরওয়ারের বাবা। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহকে। মোট ৩টি ঘটনায় ভিকটিম ৯ জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য ৬ জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। খুলনার রূপসা উপজেলায় সোহেল হাওলাদার নামে সৌদি আরব প্রবাসীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর গ্রামের মানিক সর্দারের বালুর মাঠের দক্ষিণ পাশে এই ঘটনাটি ঘটে। নিহত সোহেল হাওলাদার ওই এলাকার মৃত রুস্তম হাওলাদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে সৌদি আরব প্রবাসী ছিলেন। পুলিশ জানায়, দোকান থেকে খাবার কিনতে বাড়ি থেকে বের হন সোহেল। এ সময় দুর্বৃত্তরা তার গতিরোধ করে বুকের বাঁ পাশে গুলি করে পালিয়ে যায় আর ঘটনাস্থলেই প্রাণ হারান সোহেল। তাকে অন্তত ৮টি গুলি করা হয়েছে বলে ধারণা পুলিশের। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে জানান রূপসা থানা পরিদর্শক আব্দুল সবুর খান। সীমান্ত দিয়ে ভারত থেকে জাল টাকা প্রবেশ গতি প্রতিরোধে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। বাড়তি সদস্য মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী জানান, সীমান্ত দিয়ে জাল টাকা প্রবেশের বিষয়টি নজরে আসার পর সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কোনোভাবেই কেউ যেন জাল টাকা নিয়ে দেশে প্রবেশ করতে না পারে সেজন্য পোস্টগুলোর সাথে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে। জাল টাকা নিয়ে বৃহস্পতিবার অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এরপর জাল টাকা নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের কথা জানায় বিজিবি সদর দপ্তর।
দুপুরের বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। 15 নভেম্বর থেকে পুলিশের নতুন পোশাক শুরুতে পাবে মহানগর পিবিআই সহ কয়েকটি ইউনিট। পেশাদারিত্ব ও জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নই লক্ষ্য। ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ, এরা আগে পড়বে, এরপরে পুলিশ। আগামী 15 নভেম্বর থেকে পুলিশের নতুন ইউনিফর্ম চালু হবে, যা লোহার বা আয়রন রং হবে। প্রথম ধাপে মহানগর, হাইওয়ে, নৌ পুলিশ এবং পিবিআই এর সদস্যরা এই পোশাক পাচ্ছেন। পর্যায়ক্রমে পুলিশের সব সদস্যরা এটি ব্যবহার করবেন। পুলিশ সদর দপ্তর জানায়, পেশাদারিত্ব বৃদ্ধি আর জনগণের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করাই লক্ষ্য। তবে আইন শৃঙ্খলা বাহিনীর মানসিকতায় পরিবর্তনের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। রাব্বি সিদ্দিকের রিপোর্টে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকার কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। 5 আগস্টের পর নিরাপরাধ পুলিশ সদস্যদেরও মনোবল ভেঙে পড়ে। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। সবকিছু মাথায় রেখেই বাহিনীটির সংস্কারে নানা পদক্ষেপ নেয় অন্তর্বর্তী সরকার। প্রাথমিক পর্যায়ে র্যাব, পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় সরকার। সচিবালয়ে দেওয়া হয় পোশাকের ট্রায়াল। যদিও নতুন পোশাকের কাপড়ের রং নিয়ে প্রশ্ন ওঠে, তারপরও গাঢ় নীল রঙের পরিবর্তে লোহার বা আয়রন রঙের পোশাক নির্ধারণ করা হয়। চলতি মাসের 15 তারিখ থেকে পুলিশকে আর দেখা যাবে না চিরচেনা পোশাকে। কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত সকল স্তরে ব্যবহার করা হবে আয়রন রঙের পোশাক। অভিভাবক পুলিশ হেডকোয়ার্টার হিসাবে, সুতরাং অভিভাবক তো পরেই পড়বে আর কি, এটা হচ্ছে আমাদের। সুতরাং পর্যায়ক্রমে, যেহেতু এটা একটা পর্যায়ক্রমে দেওয়া হবে, একসাথে তো অতগুলা কাপড় সরবরাহ করার মতো পরিস্থিতি নাই। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ, এরা আগে পড়বে, এরপরে পুলিশ হয়তো পুলিশ হেডকোয়ার্টার্স এবং এরা হচ্ছে পরবর্তীতে পড়বে। তবে র্যাবের বিষয়ে এখনো সিদ্ধান্ত না হওয়ায় বাহিনীটি বলছে আপাতত কালো রঙের পোশাকেই থাকবে বাহিনী। যাচাই বাছাই শেষে যখন বিষয়ে সিদ্ধান্তটি চূড়ান্ত হবে, তখনই নতুন পোশাকের বিষয়ে র্যাব ফোর্সেস একটি সিদ্ধান্তে আসতে পারবে। বাট যতদিন এই সিদ্ধান্তটা চূড়ান্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের যে পুরনো যে পোশাক ছিল, এই পোশাকে আমরা আমাদের কাজ, স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রমটা কন্টিনিউ করছি। অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধু পোশাক পরিবর্তন নয়, পুলিশের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তার নিরাপদ কর্ম পরিবেশ যদি নিশ্চিত করা সম্ভব না হয়, এটা যদি সে করতে না পারে, পুলিশ প্রশাসন বলুন বা সরকার যদি এটি নিশ্চিত করতে না পারে, নতুন পোশাক মানে তাকে দেওয়া হলো, নতুন পোশাক পরে সে যদি আক্রমণের শিকার হয় এবং সে যদি আগের অভিযোগগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে, তখন নতুন পোশাক তো কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করে তোলার জন্য প্রশিক্ষণ সহ নানা ধরনের পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেন এই বিশ্লেষক। নতুন পোশাকের সাথে পুলিশের কর্মকাণ্ডেও নতুনত্ব আসবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অ্যাকাউন্টিং ডেকে সামনে রেখে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হল অ্যাকাউন্টিং ডে রান 2025। স্বাস্থ্য সচেতনতা ও পেশাগত জীবনে ভারসাম্য এই বার্তা তুলে ধরতেই আইক্যাবের এই আয়োজন। ভোরের শীতল বাতাসে দৌড়িয়েছে 1,500-এরও বেশি অংশগ্রহণকারী। এই ইভেন্টের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন। ভোর থেকেই হাতিরঝিল এলাকা জুড়ে উৎসবের আমেজ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সিএ শিক্ষার্থী, কর্পোরেট পেশাজীবী, নারী পুরুষ সব বয়সী মানুষ একসাথে দৌড়ালেন অ্যাকাউন্ট ডে রানে। নেপাল ম্যারাথন করে আসলাম, মানে গত সপ্তাহে বলতে লাস্ট স্যাটারডেতে, তো 42 কিলোমিটার ছিল এখানে, আমি ওইখানে সেকেন্ড হয়েছি। ফার্স্ট হওয়ার একটা আলাদা মজা আছে, এটা অবশ্যই মিস করি এবং ওটার জন্য ট্রাই যে করি না এমন না, বাট যদি আপনি আপনার রানটা বেটার করেন, বাট এরপরও যদি সেকেন্ড হন, ইটস ওকে। হেলথ ইস্যুটা সবাই মানে মেনটেন করে না, তো সেক্ষেত্রে আজকে এখানে যে সব মানে প্রফেশনাল লোকজন এসেছে, সবাইকে একসাথে করা হয়েছে। এভরিথিং ইজ ওকে, ওদের টোটাল প্রফেশনালি মানে এবং আন্তর্জাতিক মান সম্পন্ন তারা ইভেন্টটা সম্পন্ন করেছে। আলহামদুলিল্লাহ, নিজের প্রতি খুশি যে আমি খুব দ্রুত ইমপ্রুভ করতে পেরেছি 3 মাসের মধ্যে। বেশ কয়েকটি জায়গায় পানি পানের জায়গা আছে ব্রেকের জন্য, ভালোই লাগলো প্রোগ্রাম। ফিটনেস মেটস অ্যাকাউন্টিং স্লোগানে অনুষ্ঠিত এই দৌড়ে ছিল 2টি ক্যাটাগরি, 7.5 কিলোমিটার এবং শিশু ও মায়েদের জন্য 1 কিলোমিটার রান। ছোট্ট সোনামণিদের উৎসাহ ও প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে পুরো এলাকা। সফলভাবে দৌড় শেষ করা প্রত্যেক অংশগ্রহণকারী পান ফিনিশার মেডেল। দৌড়াতে ম্যারাথনে এসেছি
দৌড়িয়েছি, 1 কিলোমিটার দৌড়িয়েছি। মা, মাম্মা, আমার খালামণি, আমার বাবা। এই আয়োজনকে আমরা স্বাগত জানাচ্ছি। এই জন্য আমরা পুরো ফ্যামিলি সহ আজকে যোগদান করেছি। আমি দৌড়াইছি বলে মেডেল নিয়েছি। দৌড়ালে স্বাস্থ্য ঠিক থাকে, আর আমার দৌড়াতে অনেক ভালো লাগে। আমার বাচ্চারা তো অনেক হ্যাপি এসছে, তারা সকালে একদম ভোর 5টায় উঠেছে ঘুম থেকে। আয়োজকরা বলছেন, পেশাগত ব্যস্ততার ভিড়ে স্বাস্থ্য ও মানসিক সুস্থতার গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। আমাদের লোকগুলো এত বেশি স্ট্রেস থাকে, অ্যাংজাইটিতে থাকে, তাদের ওই যে ওয়েলবিংটা কম্প্রোমাইজ করে। অ্যাকাউন্টিংকে শুধুমাত্র বইয়ের গণ্ডিতে না রেখে আমরা এটাকে লাইফ স্টাইলের ভিতর নিয়ে আসা, যে আমাদের দৈনন্দিন জীবনে একটা পার্ট হিসেবে। ওয়ার্ল্ডে এই ধরনের অ্যাকাউন্টিং ডে উপলক্ষে এই রান কখনো হয়নি, আমরা ফার্স্ট আয়োজন করেছি। দৌড় শেষে হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। আয়োজনের স্পন্সর, পার্টনার ও বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন আইক্যাবের কর্মকর্তারা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা সংবাদের শুরুতেই যেমনটি আপনাদের জানিয়েছিলাম, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিছুক্ষণের মধ্যে শুরু হবে দলটির র্যালি পূর্ব সমাবেশ। সেই আপডেট আমরা জানবো আমার সহকর্মী আরিফিন শাকিলের কাছ থেকে। তিনি সকাল থেকে আমাদের সেই খবর জানাচ্ছেন, আপডেট জানাচ্ছেন। এখন আবারও তার সঙ্গে যুক্ত হব। শাকিল, এই যে আর কিছুক্ষণ পরে তো র্যালি শুরু হওয়ার কথা, এই মুহূর্তের প্রস্তুতি এবং পরিবেশটা একটু দেখতে চাই আপনার মাধ্যমে। পর্যায়ে অর্থাৎ নেতাকর্মীরা যেমনটা বলছিলাম আগেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা জড়ো হচ্ছেন। এখন নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সড়ক, সেই সড়কে প্রতিটি জায়গায় যাদের জন্য নির্ধারিত যে অঙ্গ সংগঠন যেই নির্ধারিত জায়গা ছিল সেই জায়গায় তারা কিন্তু হাজির হচ্ছেন এবং সেখানে অবস্থান নিয়েছেন। আপনারা হয়তো সেই ছবিও দেখতে পাচ্ছেন যে এর মধ্যে পল্টন নাইটেঙ্গেল মোড় থেকে একেবারে নটরডেম কলেজ পর্যন্ত, তার ফকরাপুর মোড় পর্যন্ত পুরো সড়কটিতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিএনপি নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের। মূলত এখন বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের থানা পর্যায়ে যে নেতারা রয়েছেন তারা মূলত খণ্ড খণ্ড মিছিল নিয়ে তাদের জন্য যে নির্ধারিত জায়গা রয়েছে, যে নির্ধারিত স্থান রয়েছে, সেখানে গিয়ে তারা হাজির হচ্ছেন এবং সেখানে তারা ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন, তারেক রহমানের আগমনী বার্তা দিচ্ছেন এবং সেই সঙ্গে তারা ঐক্যবদ্ধ থাকার যে স্লোগান, সেই স্লোগান দিচ্ছেন। এবং এখন পর্যন্ত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অনেকে এসে মূল মঞ্চে এসে হাজির হয়েছেন। এর বাহিরে যারা বিএনপির অন্য যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গশেচন্দ্র রায়, সালাউদ্দিন আহমদ কিংবা খন্দকার মোশাররফ হোসেন, তারা এখন এসে পৌঁছাননি, তারা খানিক বাদে এসে পৌঁছাবেন। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে দুপুর 3টা নাগাদ সমাবেশের আনুষ্ঠানিক যে কার্যক্রম, সেই কার্যক্রম শুরু হবে এবং সেই কার্যক্রম শুরু হওয়ার পর প্রায় 20 থেকে 30 মিনিট সেই সমাবেশের কার্যক্রম চলবে। এরপর কিন্তু এখান থেকে এই বর্ণিল যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রার কার্যক্রম শুরু হবে এবং সেই শোভাযাত্রায় এই নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় হয়ে শান্তিনগর, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার মোড়ে গিয়ে সেটি সমাপ্ত হবে। এবং কিছুক্ষণ আগে আপনার হাতের ডান পাশে, আমার হাতের বাম পাশে মুক্তিযুদ্ধ দলের পক্ষ থেকে গত 15 বছরের ফ্যাসিবাদী আমলের যেই ব্যঙ্গচিত্র, ফ্যাসিবাদী আমলের যেই সামগ্রিক যে চিত্র, অর্থাৎ কারাবন্দী থাকার যে চিত্র কিংবা গুম খুনের যেই আবহ তৈরি করা হয়েছিল, সেই রকম একটি থিম নেতাকর্মীদের মাধ্যমে মুক্তিযুদ্ধ দল সেটি প্রদর্শন করছেন, যেখানে তারা ঢাকা সেন্ট্রাল জেল নামে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছে, অর্থাৎ কারাগার তৈরি করা হয়েছে, যেখানে আওয়ামী লীগের সাবেক যারা সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, তাদের যেই প্রতিচ্ছবি এখানে স্থাপন করা হয়েছে এবং সেখানে তারা যে অন্যায় করেছেন সেই অন্যায়গুলো তারা প্রকাশ করছেন, জনতার কাছে তারা ক্ষমা চাচ্ছেন, সেরকম একটি প্রদর্শনী রাখা হয়েছে। এখানে ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফ্যাসিবাদী আমলের কর্মকাণ্ড সেগুলো উপস্থাপন করা হচ্ছে। আপনারা হয়তো ছবি তো দেখতে পাচ্ছেন, এখনো মিছিল আসছে, অর্থাৎ কাকরাইল মোড় থেকেই মিছিল আসছেন। বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে, অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মিছিল নিয়ে আসা হচ্ছে এবং প্রত্যেকটি দল আলাদা আলাদা সাজে তারা এসছেন এবং বেশিরভাগ নেতাকর্মীদের আজকে বিশেষত ধানের শীষের পক্ষে তারা সেই মিছিলের মূল যে আবহাওয়া, সে আবহাওয়া তৈরি করেছেন। বলা হচ্ছে যে আজকের এই শোভাযাত্রা যত না বিপ্লবের সংহতি দিবস উদযাপনে, তার চাইতে বেশি বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ রয়েছেন, যে কোনো মূল্যে তারা ঐক্যবদ্ধ থাকবেন সেই বার্তাটা মূলত তারা দিতে চান। এবং আপনারা জানেন যে
গত কয়েকদিন ধরেই জামায়াতের নেতৃত্বাধীন যে জোট, সেই জোটের পক্ষ থেকে যেই আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে, ঢাকা চলো কর্মসূচি দেওয়া হচ্ছে, সেই কর্মসূচির পাল্টা কৌশল হিসেবে বিএনপি আজকের এই শোভাযাত্রাকে তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের এক ধরনের যদি বলি যে বিষয় হিসেবে আজকের এই শোভাযাত্রাকে বেছে নিয়েছেন। এবং এই শোভাযাত্রার মাধ্যমে ঢাকা জেলা বিএনপির যেই শোভাযাত্রা, ঢাকা জেলা বিএনপির যেই শক্তি, সাংগঠনিক শক্তি, সেটি কিন্তু বিএনপির পক্ষ থেকে আরেকবার প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি যে কোনো মূল্যে যে কোনোভাবে এই রাজপথে তাদের যে সাংগঠনিক অবস্থান, সেই অবস্থান অনড় থাকবেন, সেটি মূলত প্রমাণ করা সেরা চেষ্টা করা হচ্ছে। আপনারা দেখছেন, হয়তো আমার সহকর্মীরা দেখাচ্ছেন আপনাদেরকে ছবি দেখাচ্ছেন বিভিন্ন জায়গার যে বিএনপির মনোনীত যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষ থেকে তারা এসছেন এবং তারা তাদের যে সমর্থকদেরকে নিয়ে এসছেন, তাদের ভোটারদেরকে নিয়ে এসছেন এবং সেখানে ধানের শীষের পক্ষে তারা স্লোগান দিচ্ছেন, বাদ্যের তালে উৎসবের আমেজে আজকের এই শোভাযাত্রা তারা উদযাপন করার চেষ্টা করছেন এবং সে সঙ্গে সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, ধানের শীষের পক্ষে মানুষের মধ্যে জোয়ার তৈরি করার চেষ্টা করছেন। এবং আপনারা দেখছেন যে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, যে সেই কার্যালয়ের সামনে মূলত বিএনপির প্রত্যেকটি জায়গা থেকে, ঢাকা শহরের বিশেষ করে অঙ্গ এবং সহযোগী সংগঠনের পক্ষ থেকে তারা ছোট মিছিল নিয়ে আসছেন এবং নেতাকর্মীদের পাশাপাশি একেবারে যারা ধানের শীষের ভোটার রয়েছেন তারাও কিন্তু আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন এবং যারা প্রার্থী হয়েছেন, ধানের শীষের প্রার্থী হয়েছেন, তারা তাদের যারা অনুসারী রয়েছেন তাদেরকে নিয়ে বিশাল একটি শোডাউন দেওয়ার চেষ্টা করছেন এবং একটি উৎসবের আমেজ তৈরি হয়েছে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবং সবাই ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ফেস্টুন নিয়ে আসছেন, স্লোগান দিচ্ছেন এবং সে সঙ্গে এই আগামী নির্বাচনে বিএনপি ধানের শীষের পক্ষে যেন মানুষের মধ্যে গণজোয়ার তৈরি হয়, সেই বিষয়টি বারবার উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আমরা খানিক বাদেই এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম ছোঁয়া শুরু হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখবেন। বিশ্বজুড়ে উত্তেজনার মধ্যেই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে আন্তঃমহাদেশীয় মিনিটম্যান 3 মিসাইল, যার এক বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে মস্কো, বেইজিং এর মতো বড় বড় শহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার এক সপ্তাহ যেতে না যেতেই পরমাণু ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের এই পরীক্ষা চালালো ওয়াশিংটন। বুধবার স্থানীয় সময় রাত ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ ঘাঁটি থেকে বহুল আলোচিত মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে মার্কিন স্পেস ফোর্স। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম মিসাইলটি নির্ভুলভাবে আঘাত হানে লক্ষ্যবস্তুতে। প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে প্রায় ৭,০০০ কিলোমিটার উড়ে মার্শাল দ্বীপপুঞ্জের একটি টার্গেটে আঘাত হানে মিসাইলটির ক্লাস্টার ওয়ারহেড। তবে কোনো পারমাণবিক অস্ত্র বহন করছিল না এটি। শক্তিমত্তার জানান দিতে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার এক সপ্তাহের মধ্যেই এমন পরীক্ষা চালালো ওয়াশিংটন। প্রায় ১৪,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে মার্কিন মিনিটম্যান ৩ মিসাইল। একই সাথে ৩টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে এটি। ভূপৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় বিস্ফোরিত হয়ে যেগুলো আলাদা আলাদা স্থানে লক্ষ্যভেদ করতে পারে। ঘণ্টায় ২৪,০০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম মিসাইলটি, যেটিকে মার্কিন সমরাস্ত্র সক্ষমতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক বলে বিবেচনা করা হয়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর চলতি বছরের ফেব্রুয়ারিতেও একই মিসাইলের পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র। বর্তমানে মিনিটম্যান মিসাইলের ৩টি সংস্করণ রয়েছে, যার সবকটি রাশিয়া কিংবা চীনে আঘাত হানতে সক্ষম। কয়েকদিন আগেই পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইল ও সুপার টর্পেডোর পরীক্ষা চালায় রাশিয়া। দেশটির প্রেসিডেন্টের তরফ থেকে আসে পারমাণবিক পরীক্ষা চালানোর ঘোষণাও। অনিক রহমান, যমুনা নিউজ। মিসাইল উৎপাদন সক্ষমতা ব্যাপক হারে বাড়াচ্ছে চীন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ ও তথ্যপাত্র যাচাইয়ের পর সংবাদ মাধ্যমটি দাবি করেছে চীনের সামরিক বাহিনীর ১৩৬টি ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট স্থাপনার মধ্যে ৬০% বেশি স্থাপনার আয়তন বাড়ানো হয়েছে। পরাশক্তিদের এই অস্ত্র প্রতিযোগিতা বাড়াচ্ছে বিপর্যয়ের ঝুঁকি। ক্রিকেটার জাহানারার যৌন হয়রানির অভিযোগ আমলে নিয়ে বিসিবিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আগামীতে নারী ক্রিকেট বা ফুটবলেও আসছে নানা নীতিমালা, বাড়ছে বেতন ও অন্যান্য সুবিধাও। এদিকে বিপিএল এর আগেই বেরিয়ে আসছে ফিক্সিং কাণ্ডে জড়িতদের নাম।
অস্ট্রেলিয়ায় বসবাসরত নারী ক্রিকেট দলের সদস্য জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। বিষয়টি সংবেদনশীল হওয়ায় এক বিবৃতিতে 15 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথা জানায় ক্রিকেট বোর্ড। সাবেক নির্বাচক, দলের ইনচার্জ, ম্যানেজার, ক্রিকেটার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন এই টাইগার্স পেসার। তবে সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে বিসিবিকে দ্রুত ব্যবস্থা নিতে বলেছে। নারীদেরকে স্পোর্টস সহ আরো অন্যান্য জায়গায় নারীদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করাটা আমাদের একটা প্রায়োরিটি 1, এবং এই বিষয়টা যখন আমি দেখি ইন্টারভিউটার সাথে সাথে আমি বিসিবির সাথে কথা বলেছি, এবং এই বিষয়টা বিসিবি তদন্ত কমিটির একটা রিপোর্ট আসবে দ্রুততম সময়ের মধ্যে, এবং আমরা ভিকটিমের সাথে কথা বলে তিনি যদি কোনো আইনি ব্যবস্থা নিতে চান সেক্ষেত্রে এইটা যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ একই সাথে, তো এটা আমরা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিষয়ে যেন যারা জড়িত তারা সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তিটা পান সেটা আমরা নিশ্চিত করব। নারী ক্রিকেটের উন্নয়ন কাঠামো নিয়ে অনেক প্রশ্ন উঠছে। শুধু নারী ক্রিকেটারদের সুবিধাই বাড়ছে না, সঙ্গে নারী ফুটবলারদের বেতন বৃদ্ধিও হচ্ছে আগামীতে। লাস্ট বোর্ড মিটিংয়ে সম্ভবত 35% স্যালারি ইনক্রিমেন্ট করা হয়েছে, তাদের ভাতা, ট্যুর ফি সেটাও যথেষ্ট বৃদ্ধি করা হয়েছে, এবং বাফুফু এই বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন যে তারও নারী ফুটবলারদের এই স্যালারি এবং অন্যান্য যেই আনুষঙ্গিক ভাতা এবং ফি আছে সেগুলো বৃদ্ধি করবেন। সবশেষ বিপিএল ছিল ম্যাচ ফিক্সিং ও খেলোয়াড়দের পেমেন্ট দেয়া সহ নানা কারণে প্রশ্নবিদ্ধ। এবার কি সেই ফিক্সারদের নিয়ে বিপিএল আয়োজন হবে? ক্রীড়া উপদেষ্টা আশ্বস্ত করলেন তার আগেই বেরিয়ে আসবে ফিক্সারদের নাম। যাদের ব্যাপারে গুরুতর অভিযোগ এবং প্রাথমিক সত্যতা বা প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা বিপিএল এর আগেই গ্রহণ করা হবে। সুতরাং বিপিএল এ ফিক্সারদেরকে নিয়ে বিপিএল হচ্ছে, এই ধরনের কিছু আসলে হচ্ছে না। আমরা এই বিপিএলটা সর্বোচ্চ স্বচ্ছ ভাবে করতে চাই। আগামীতে দেশের ক্রীড়াঙ্গনে নীতি ও জবাবদিহিতার ব্যবস্থা চালু করতে বদ্ধপরিকর ক্রীড়া উপদেষ্টা। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।